আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস 12তম পর্বে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আব্বাসীয় খিলাফত এবং মঙ্গলদের আক্রমণ এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আগেও বলেছি মঙ্গলদের বিষয়টা অনেক বড়। আমি খুব সংক্ষেপে, যতটা সম্ভব সংক্ষেপে বিষয়টা, মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। চেঙ্গিস খান এ ছিল একজন গোত্রপতির, ছোটোখাটো কোনো একটা গোত্রপতির, মানে গোত্রের নেতার ছেলে। তো চেঙ্গিস খান বউকে একসময় কারোর জন্য অপহরণ করে নিয়ে যায়। বর্চি নাম ছিল সম্ভবত, বর্চি এরকম। চেঙ্গিস খানের বউ খুব ভালোবাসত বউকে। তো যখন তার বউকে সে উদ্ধার করে, ইতিমধ্যে বেশ কয়েক মাস পেরিয়ে গেছে। বর্চি শত্রুদের কাছে ছিল। যখন তার প্রথম সন্তান জন্ম নেয়, চেঙ্গিস খান ভালো ছিল, তেমন কিছু সন্দেহ করেনি, মনের মধ্যে সন্দেহ আসেনি। কেউ কেউ চেঙ্গিস খানকে বলল যে ওই যে বর্চি যে সন্তান জন্ম দিয়েছে ওটা ঠিক তোমার সন্তান নয়, যাদের কাছে বন্দী ছিল হতে পারে তাদের সন্তান। চেঙ্গিস খান কথাটা শুনলেন কিন্তু মানলেন না, মনের মধ্যে একটা দুঃখ থেকে গেল। যাই হোক, বড় ছেলে জন্ম নিল। বড় ছেলের জন্ম নেওয়ার পর কী যেন নাম ভুলে গেছি, তবে বড় ছেলের দুটো ছেলে ছিল। বড় ছেলের দুটো ছেলে ছিল, একটা নাম হচ্ছে বাটু খান, একটা নাম হচ্ছে বার্কি খান। তো যাই হোক, এই চেঙ্গিস খান মোটামুটি ভালোই যোদ্ধা ছিল। এই যুদ্ধ করতে করতে মোটামুটি ছোটোখাটো যে এরিয়া আছে তা জয় করে ফেলে, আশেপাশে ছোটোখাটো যে এরিয়া। তো চেঙ্গিস খান আসলে একজন অখ্যাত ব্যক্তি সেই সময়। তো ছোটোখাটো এরিয়া যেগুলো জয় করে ফেললো এবং ওর সমমনা যে গোত্রগুলো আছে তা এক করে ফেললো, যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে, আমরা তো অশিক্ষিত বর্বর জাতি, না খেয়ে দিন যায় আমাদের, তো আমরা এক হয়ে থাকি নিজেদের মধ্যে হানাহানি না করে। তো চেঙ্গিস খানকে মোটামুটি তারা ছোটোখাটো নেতা হিসেবে মেনে নিল। আর চেঙ্গিস খানের কাহিনীটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। তো চেঙ্গিস খান তার লোকদের এমন কিছু প্রশিক্ষণ দিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। এই জ্ঞানগুলো আল্লাহ পাক তার মধ্যেই দিয়েছিল তৎকালীন সময়, আর কারোর মধ্যে পাওয়া যায়নি। যেমন খুব তীক্ষ্ণ একটা বুদ্ধি চেঙ্গিস খান অ্যাপ্লাই করলেন, সেটা হলো যে পলায়নের ভান করা। এটা পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খানই সর্বপ্রথম এই টেকনিক অ্যাপ্লাই করে এবং ব্যাপক সফলতা লাভ করে। সিস্টেমটা কি, বিষয়টা কি? বিষয়টা হলো চেঙ্গিস খানের বাহিনী, যে বাহিনী যুদ্ধ করতে থাকবে, সেই বাহিনী অর্থাৎ কয়েক ভাগে ভাগ করে নেবে। মূল যে বাহিনী, রিজার্ভ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী যে বাহিনী, সেটা যুদ্ধে অংশ নেবে না, তারা লুকিয়ে থাকবে একটা জায়গায়। আর যে বাহিনী যুদ্ধে যাবে, যুদ্ধের ময়দানে, অর্থাৎ লোকেরা দেখবে, শত্রু বাহিনী দেখবে এদের সংখ্যা কম, তারা খুবই উৎফুল্ল হবে, সঙ্গত কারণে তারা যুদ্ধে জয়ের দিকে চলে যাবে। আর ওই যে চেঙ্গিস খানের যে ছোট্ট একটা বাহিনী যুদ্ধে গেছে, সামনে এগিয়ে গেছে, ও তখন পালিয়ে আসবে, মানে পলায়নরত অবস্থায় থাকবে, পালাবে। তো যুদ্ধে যেটা হয় যে যখন শত্রু বাহিনী পালাতে থাকে তো তাকে ধাওয়া করে। তো ওরা পালাতে পালাতে সেই ওদের যে মূল শক্তিশালী যে বাহিনী ওখানে চলে আসবে, যারা লুকিয়ে রয়েছে মূল শক্তিশালী বাহিনী। তো ওদের যে প্রতিপক্ষ, তারাও এদের পিছনে ধাওয়া করতে করতে চলে আসবে। আসার পরে ওরা করবে কি, মূল যে শক্তিশালী বাহিনী চারিদিক থেকে ওদের ঘিরে ফেলবে। আরেকটা জিনিস ঘটেছিল, সেটা হলো যে এক ধরনের তীর আবিষ্কার করে চেঙ্গিস খান বা তার সৈন্যরা, দূর পাল্লার, অর্থাৎ ওই তীর অনেক দূর পর্যন্ত যেতে পারত, যেটা তৎকালীন সময়ে সবথেকে বেশি পথ পাড়ি দেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন তীর, যেটা চেঙ্গিস খান এবং তার সৈন্যরা
আবিষ্কার করে। তাহলে একটা হলো পালিয়ে আসার কৌশল, যে যখন মূল বাহিনীর কাছে নিয়ে আসলো চারিদিক থেকে ঘিরে তাদেরকে শেষ করে দিল, সবাইকে শেষ করে দিতে সক্ষম হলো। এরপর দূরপাল্লার তীর, অর্থাৎ অন্য তীরের পাল্লা যতটা যায় এদের তীরের পাল্লা তার থেকেও বেশি যায়, অর্থাৎ সেখানে সফলতা পায়। আরেকটা ছিল ঘোড়া। এই মঙ্গোলিয়ানদের, এটা যেতে চেঙ্গিস খানের জন্ম হয় মঙ্গোলিয়ায়, এই মঙ্গোলিয়ানদের ঘোড়া একটু ছোটো টাইপের ছিল, বডি ছোটো, যার ফলে একটু ওয়েটও কম। তো এই ঘোড়াগুলো অনেক দ্রুত ছুটতে পারতো, হ্যাঁ, ওয়েট কম থাকার কারণে। আর আরেকটা কৌশল ওরা রপ্ত করেছিল, ঘোড়ায় চড়া অবস্থায় পেছনে ফিরে, ঘোড়া চলছে, ঘোড়া থামে নাই, কিন্তু ওরা একেবারেই কী বলবো 80 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, অনেকটা 90 ডিগ্রি, পুরোটা একটু ইউটার্ন নিল, ঘোড়ার পর আসে। কিন্তু এই ঘোড়া চলমান অবস্থায় পেছনে ঘুরে তীর মারার একটা কৌশল তারা আবিষ্কার করলো। এটা চেঙ্গিস খান, এই যে মারাত্মক সমর কৌশল চেঙ্গিস খান আবিষ্কার করলো, যেটা তৎকালীন বিশ্বে বিরল ছিল। তাহলে সমর কৌশলগুলো কী ছিল একটু দেখি। সমর কৌশল কী ছিল? দূরপাল্লার তীর ছিল, খুব দ্রুতগতি সম্পন্ন ঘোড়া ছিল, ঘোড়া চলমান অবস্থায় ঘোড়া না থামিয়ে টার্ন করে ওই অবস্থায় তীর চালনা করার একটা কৌশল ছিল, এবং সবচেয়ে বড় কৌশল ছিল যেটা পালিয়ে আসার কৌশল। অর্থাৎ পালিয়ে আসবে, শত্রু বাহিনী মনে করবে তারা পালাচ্ছে, তাদেরকে ধাওয়া করবে, তারা পালাতে পালাতে এমন একটা জায়গায় যাবে যেখানে মূল বাহিনী, মানে মূল যে শক্তিশালী বাহিনী লুকিয়ে আছে, তাদের খপ্পরে পড়ে যাবে, তারা চারিদিক থেকে ঘিরে এদেরকে কচুকাটা করে শেষ করে দেবে। এই কৌশলগুলো আল্লাহ পাক চেঙ্গিস খানের মাথায় দিয়েছিল। মুসলিম গবেষকরা এই নিয়ে গবেষণা শুরু করলেন যে চেঙ্গিস খানকে আল্লাহ পাক এইভাবে কেন উত্থান ঘটালেন। 4 কোটি মানুষকে হত্যা করেছিল, তার অধিকাংশ 80% ছিল মুসলিম। তো এই ব্যাপক মুসলিম হত্যাকাণ্ড তো আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়েছে, তার উত্থান তো আল্লাহ পাকে দিয়েছে, তার মাথায় এই জিনিসগুলো তো আল্লাহ পাকে এনে দিয়েছে। ব্যাপক গবেষণা হয়েছে এরপরে। তো ব্যাপক গবেষণা করে যেটা পাওয়া গেছে সেটা হলো চেঙ্গিস খান যে এই যে ব্যাপক মুসলিম হত্যা করেছে, এর মূলে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। কারণটা কী ছিল? কারণ ছিল যে আল্লাহ পাক তার যে প্রিয় বান্দা তাদেরকে শাহাদাত নসিব করেন, এই একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যেমন আল্লাহ পাক শহীদ করে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ফোরাত নদীর তীরে তাদেরকে শহীদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যেমন নিয়ে গেছেন, ঠিক তেমনি সাহাবাদেরও বংশ ছিল, সাহাবাদের, সরাসরি সাহাবাদের সন্তান এবং তাদের সন্তান, এরাও আল্লাহ পাকের অত্যন্ত প্রিয়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি, তার 82 জন সন্তান ছিল। তো আনাস, এরকম সাহাবাদের অনেক সন্তান ছিল। তো সাহাবাদের সংখ্যাও তো অনেক, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং বিশেষ করে ওই অঞ্চলগুলোতে বেশি বসবাস করত, আর যে অঞ্চলে মঙ্গলরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। তো তাদের জীবন ছিল অত্যন্ত উন্নত, কারণ ইসলাম যেখানে স্পর্শ করে তার সব কিছু উন্নত হয়ে যায়। তো সাহাবাদের সেই সন্তান, তাদের সন্তান, এই যে বিরাট বংশ, সাহাবাদের ব্লাড যাদের শরীরে রয়েছে, এদেরকে আল্লাহ পাক একসঙ্গে অল্প সময়ের মধ্যে শহীদ করে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করলেন। এবং ঠিক তাই হয়েছিল। মঙ্গলরা যে সমস্ত অঞ্চলে আক্রমণ করেছিল সব অধিকাংশ জায়গায় সব সাহাবাদের বংশধররা ছিল। তো এইটাও মুসলিম গবেষক যারা, তারা গবেষণা করে পেয়েছেন যে সাহাবাদের এই বংশকে, বিরাট বংশ, সাহাবাদের ব্লাড যাদের শরীরে রয়েছে, এদেরকে একটা সম্মান, যে শহীদি মৃত্যু যেটা, হ্যাঁ, তারা দুনিয়াতে বিভিন্ন রকম অপকর্মে জড়ানোর আগে, যেহেতু দুনিয়া পাপে পাপে ভরে যাচ্ছে, তাই না, তো সেই দুনিয়াতে সেই পাপের দুনিয়ায় প্রবিষ্ট না হওয়ার থেকে একবারে শহীদ করে নিয়ে গেল এটা। আর এটার কারণ ছিল যে যেটুকু ইসলাম প্রতিষ্ঠা করার দরকার ছিল তা ইতিমধ্যে প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মানুষ ইসলামে চলার মতো যে সমস্ত নিয়ম কানুন তা সারা পৃথিবীতে অলরেডি ছড়িয়ে গিয়েছিল। সুতরাং এই সাহাবা এবং তাদের বংশধরদের তুলে নেওয়া যাওয়াটা এটা আল্লাহ পাকের একটা সিদ্ধান্তই বলা যেতে পারে, যার ফলে চেঙ্গিস খানকে আল্লাহ পাক এইভাবে উত্থান ঘটালো। তো আবার এই চেঙ্গিস খানের ধ্বংসও ঘটে, অর্থাৎ শেষ নামে আবার অটোম্যানদের হাতে। চেঙ্গিস খানের একেবারে মানে
সব অংশে নির্বংশ হয়ে যায়, যেটুকু যা ছিল সব কিছু সে মঙ্গলদের একেবারে টোটাল মঙ্গল ধ্বংস হয়ে যায় অটোম্যানদের হাতে। সে কাহিনীতে আমরা পরে যাব। তো চেঙ্গিস খান যেটা করলো সেটা হলো যে খাওয়ারিজম একটা সাম্রাজ্য ছিল, খাওয়ারিজম। এটা হলো ইরান কেন্দ্রিক, ইরান এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আর ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এটা ছিল আব্বাসীয় খিলাফত। কিন্তু এই খাওয়ারিজম সাম্রাজ্য এরা এই আব্বাসীয় খিলাফতের অধীনে ছিল না। এরা নিজেই একটা বিশাল সাম্রাজ্য, খাওয়ারিজম সাম্রাজ্য। এই সাম্রাজ্য এত বিশাল ছিল যে সেই সময় এদের 4 থেকে 5 লক্ষ সৈন্যই ছিল, নিয়মিত সৈন্য। কত বিশাল সাম্রাজ্য! ইরান সহ ওই আশপাশের যত অঞ্চল এরিয়া রয়েছে সবই বিশাল খাওয়ারিজম। তোমরা যদি ইউটিউবে খাওয়ারিজম সাম্রাজ্যের সেই ম্যাপটা দেখো, প্রাচীন খাওয়ারিজম সাম্রাজ্য, হতবাক হয়ে যাবে যে এত বড় সাম্রাজ্য। এই খাওয়ারিজম সাম্রাজ্যের মুসলিম নারীরা খুবই সুন্দরী ছিল। চেঙ্গিস খান এবং মঙ্গলরা যেটা ছিল তারা খুবই নারী লিপ্সু ছিল, প্রচণ্ড পরিমাণে কামুক টাইপের নারী লিপ্সু ছিল এবং অর্থ লিপ্সু ছিল। এদের দুটো চাহিদা সবসময়ের জন্য। এরা সারা পৃথিবীতে যে অরাজকতা সৃষ্টি করেছে সব জায়গায় এরা দুটো জিনিসই সবসময় মেনটেন করেছে, নারী এবং অর্থ। এই দুটো ওদের জীবনে আর কোনো চাহিদা ছিল না, নারী এবং অর্থ, দ্যাটস এনাফ। তো এই দুটোই আবার খাওয়ারিজম সাম্রাজ্য ছিল। তাদের যেমন প্রচুর অর্থ সম্পদ ছিল, ঠিক সেরকম এদের সুন্দর নারীরাও ছিল। এদের মুসলিম নারীরা অত্যন্ত সুন্দর ছিল। তো মানে ইসলাম বা পর্দা যে প্রথা, এই ইসলাম বা পর্দার মধ্যে নারীরা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। পৃথিবীর অন্যান্য অঞ্চলের নারীরা সুন্দর, কিন্তু ইসলাম বা পর্দার মধ্যে মেয়েদের সৌন্দর্য আরও বেশি প্রকাশিত হয়। যাই হোক, চেঙ্গিস খান সরাসরি খাওয়ারিজম আক্রমণ করতে সাহস পেলেন না। উনি একটা জিনিস দেখলেন, চীনের দিকে যাই। কারণ চীনের 2 অংশ তখন ভাগ করা, 2 অংশের 2 রাজা পুরো বিশাল চীনটাকে 2 ভাগে ভাগ করে শাসন করছে, এবং একজন আরেকজন খুব বেশি পছন্দও করেন না। তো উনি সুযোগ বুঝে উনি যেটা করতেন, চেঙ্গিস খান আরও একটা কৌশল ছিল, উনি প্রচুর গোয়েন্দা, আজকে যত CIA, মোসাদ, যত বড় বড় গোয়েন্দা সংস্থার নাম আমরা শুনি না কেন, তার মূল কারিগর হলো আমাদের চেঙ্গিস খান। যাই হোক, এই চেঙ্গিস খানের বিশাল গোয়েন্দা বাহিনী ছিল, খুব শক্তিশালী গোয়েন্দা বাহিনী ছিল। সেই গোয়েন্দারা যেটা রিপোর্ট করলো সেটা হলো যে ওই চীন সাম্রাজ্যের 2 ভাগে ভাগ হয়ে আছে এবং একজন আরেকজনটা সহ্য করতে পারে না। তো ওকে যেটা করলো, একটা সাম্রাজ্য অর্থাৎ যেটা একটু শক্তিশালী, 2টার মধ্যে যেটা একটু বেশি শক্তিশালী, সেই সাম্রাজ্যের সঙ্গে খুব ভালো সখ্যতা করলো। তার যে বড় বড় পর্যায়ে বড় বড় র্যাঙ্কের লোকেরা ছিল, তাদেরকে কাউকে অর্থ দিয়ে বা কাউকে অন্য কোনো ওয়েতে যেভাবে তাদের সঙ্গে ভালো একটা সুসম্পর্ক তৈরি করলো, করে সেই রাজার সঙ্গেও একটা ভালো সুসম্পর্ক তৈরি করে এমন অবস্থা নিয়ে গেল যে আমি আপনার বিরোধী ওই রাষ্ট্রকে আক্রমণ করছি, আপনি কিছু বলবেন না, আপনি আমার সহযোগিতা করেন, সহযোগিতা না করলে আমার সাথে থাকেন, আর সাথে না থাকলে চুপ থাকেন। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে সেই সাম্রাজ্যের বড় বড় পোস্টে যারা আছে তাদেরকে কন্ট্রোল করে সেই অপেক্ষাকৃত দুর্বল যে চীন সাম্রাজ্য আছে তাকে আক্রমণ করলো। এই চমৎকার এই সমর কৌশল নিয়ে আক্রমণ করলে সে চীনের ওই অংশটা হেরে গেল চেঙ্গিস খানের কারণে। চেঙ্গিস খান ওই অংশের টোটাল যত সম্পদ আছে সব দখল করলো, সব দখল করে তার সৈন্যবাহিনী আরও বেশি বড় করে ফেললো। এতটাই বড় করে ফেললো যে সে তখন এই যে অংশটা অর্থাৎ চীনের যে বাকি যে অংশটা আছে এই বাকি অংশে আক্রমণ করলো। কিন্তু আক্রমণের আগে যেটা করলো, ওই যে টেকনিক যে ওখানের ক্ষমতা সম্পন্ন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে হাত করে নেওয়া, তো ঠিক তাই করলো যে ওদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে হাত করে নিল এবং তারপর আক্রমণ করলে সেই আক্রমণ আর সেই রাজা ঠেকাতে পারলো না, যেহেতু রাজার যে লোকজন আছে তারাই তো আগে থেকেই বিক্রি হয়ে গেছে চেঙ্গিস খানের কাছে। পুরো চীনের নিয়ন্ত্রণ যখন চেঙ্গিস খানের হাতে চলে আসলো, চেঙ্গিস খান তখন আর তাকে পাইকে। তবে এখানে একটা ঘটনা ঘটে,
চীনে সর্বপ্রথম বারুদ আবিষ্কার হয় পৃথিবীর মধ্যে, বারুদ। চেঙ্গিস খান এই বারুদের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যেটা তার বিজয় অভিযানকে আরও বেশি ত্বরান্বিত করেছিল। কারো কাছে বারুদ ছিল না, বারুদ ছিল শুধু চেঙ্গিস খানের কাছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সে যে জিতে গেল বা সব জায়গায় জয়লাভ করতে লাগলো, তার অন্যতম হাতিয়ার ছিল এই বারুদ। কারণ বারুদ একটা বিস্ফোরণ ঘটায়। তো বিস্ফোরণ তো তীর ধনুক দিয়ে বিস্ফোরণ ঘটানো যায় না, আর বিস্ফোরণ ঘটালে তো বুঝতেই পারছো যে অনেক জনগোষ্ঠী একসঙ্গে মারা যায়, যেটা এই বারুদের মতো অন্য কোনো কিছুই তখন ছিল না। তো এই বারুদের পুরো নিয়ন্ত্রণ চেঙ্গিস খান পেয়ে গেল, সঙ্গে সঙ্গে পেয়ে গেল প্রচুর পরিমাণে চিকিৎসক, বিজ্ঞানী, এরা কারণ তার একটা কাজ ছিল হত্যা করা, যেখানে যে হত্যা করে, কিন্তু বাঁচিয়ে রাখতো ওদেরকে, যারা চিকিৎসক, যারা বিজ্ঞানী, যারা ইঞ্জিনিয়ার, এদেরকে বাঁচিয়ে রাখতো, কারণ যুদ্ধে এদের প্রয়োজন আছে। তো এরা বাদে নারীদেরকে বাঁচিয়ে রাখতো, এদেরকে বাঁচিয়ে রাখতো, আর সবাইকে হত্যা করতো। ওটার মূল টার্গেট ছিল জয় করো এবং হত্যা করো, দ্যাটস এনাফ। তো এবার খাওয়ারিজম সাম্রাজ্যের পালা। তো উনি ওই খাওয়ারিজম সাম্রাজ্যের গোয়েন্দা লাগালেন, সব কিছু জানলেন। সেখানে একটা কথা না বললেই নয়, জালালউদ্দিন মিংবার্ন, এটা ছিল খাওয়ারিজম সাম্রাজ্যের শাহজাদা। জালালউদ্দিন মিংবার্ন সে ছিল রাজার ছেলে। তো রাজার 2 স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর সন্তান এই জালালউদ্দিন মিংবার্ন। এই প্রথম স্ত্রী খুবই সুন্দরী ছিল, কিন্তু জালালউদ্দিন মিংবার্নের দাদি আবার তার মাকে সহ্য করতে পারতেন না, কারণ তার মা অনেক সুন্দরী ছিল, তাই বউ শাশুড়ির দ্বন্দ্ব। জালালউদ্দিন মিংবার্নের বাবা শাহ, কি এক শাহ, তিনি রাজা ছিলেন। তিনি তার উত্তরসূরি, অর্থাৎ তার মৃত্যুর পরে কে রাজা হবে সেটা জালালউদ্দিন মিংবার্নকে উত্তরসূরি না করে তার ছোট ভাই, সম্ভবত অন্য মায়ের ছেলে বা নিজের মায়েরও ছোটো ভাই হতে পারে, যাই হোক অন্য মায়ের ছেলে বা নিজের মায়ের সেই ছোটো ভাই, যেটা তার মতো যুদ্ধে পারদর্শী ছিল না বা যোগ্যতা সম্পন্ন ছিল না, তাকে উত্তরসূরি ঘোষণা করে। এটা হলো তার দাদির পরামর্শ, কারণ তার দাদি তার মাকে, তাহলে ওটা সৎ ভাই হবে। যেহেতু তার দাদি তার মাকে পছন্দ করতো না, তাহলে উত্তরসূরি যেহেতু নির্বাচিত হয়েছিল তার ছোটো ভাই, তাহলে তার মায়ের সন্তান না, সম্ভবত অন্য কোনো মায়ের সন্তান হবে। জালালউদ্দিন মিংবার এতটাই ভালো মানুষ ছিল যে তিনি বাবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছুই বললেন না। অনেকেই তাকে বলেছে, তুমি বাবাকে বন্দি করো, ছোটো ভাইকে বন্দি করো, তুমি ক্ষমতা গ্রহণ করো, না। খুবই ভালো মানুষ ছিল, খুবই ইমানদার মানুষ ছিলেন, এবং তিনি শহীদ হয়েছেন। যাই হোক, আমরা সেটা পরে যাচ্ছি। পৃথিবীর ইতিহাসে চেঙ্গিস খান যদি কাউকে ভয় করতো, তাহলে জালালউদ্দিন মিংবারকে ভয় করতো। চেঙ্গিস খান বলতেন, আমার জীবনে আমার দেখা সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলো এই জালালউদ্দিন মিংবার্ন। চেঙ্গিস খান তো এক প্রকার মেরেই ফেলেছিল এই জালালউদ্দিন মিংবার্ন। যাই হোক, ভাগ্যচক্রে চেঙ্গিস খান বেঁচে গেছে। ওই যে বললাম না, আল্লাহ পাক চায় যে চেঙ্গিস খানের মাধ্যমে তার প্রিয় বান্দাগুলোকে শাহাদাত নসিব করবে, তাই হয়তো এইভাবে চেঙ্গিস খানকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। তো এই জালালউদ্দিন মিংবার্ন মনে অনেক কষ্ট পেল উত্তরসূরি ঘোষণায়। তিনি নীরবে নিভৃতে কোথায় যেন হারিয়ে গেলেন। এই খবর চলে আসলো চেঙ্গিস খানের কাছে। চেঙ্গিস খান এই সুযোগ আর হাতছাড়া করতে চাইলেন না। তিনি সর্বপ্রথম আফগানিস্তানে অ্যাটাক করলেন। আফগানিস্তান তখন সম্ভবত সমরকন্দ ছিল নাম, খাওয়ারিজম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। পুরো জায়গা দখল করে নিলেন। তখন শাহর কাছে খবর আসলো যে সমরকন্দ চেঙ্গিস খান দখল করে নিয়েছে, কিছু একটা করতে হবে, ওরা রাজধানীর দিকে আসতে পারে, অর্থাৎ মূল খাওয়ারিজম সাম্রাজ্যের দিকে আসতে পারে। তো উনি, হ্যাঁ দেখছি, ব্যবস্থা নিচ্ছি, এর ভিতরে বড় ছেলেকেও ডাকতেও পারছে না, তার সঙ্গে অন্যায় করা হয়েছে, এই সব চিন্তা করতে করতে মোটামুটি চলে এসছে। মানে এই ইনডিসিশন নিতে নিতে চেঙ্গিস খান দ্রুত গতিতে, তারা যেটা করতো সেটা হলো রাতে ঘোড়া ছোটাতো চেঙ্গিস খান, এবং অনেকগুলো ঘোড়া নিত। একটা ঘোড়া ক্লান্ত হয়ে গেলে আরেকটা ঘোড়া নিত, মানে এমন চোখের, মানে যেটা দেখা যাচ্ছে 1 মাস লাগবে, তারা হয়তো 10 দিন এসে হাজির হয়ে গেছে এইভাবে। তো এইভাবে রাজধানী আক্রান্ত হয়ে গেল। রাজধানী আক্রান্ত হলে পালিয়ে গেল শাহ।
শাহ যখন পালিয়ে গেল তখন জালালউদ্দিন মিংবার্নের কাছে খবর এসেছে তোমার বাবা পালিয়ে গেছে, এই ঘটনা, অভিমান ভেঙে বেরিয়ে আসো। তো উনি অভিমান ভেঙে বেরিয়ে আসতে আসতে প্রায় রাজধানী কন্ট্রোলে চলে গেছে, তার চেঙ্গিস খানের কন্ট্রোলে চলে গেছে। আর সৈন্যবাহিনী প্রায় নিষ্ক্রিয়, কারণ ভালো নেতৃত্ব না পেলে সৈন্যবাহিনী কীভাবে যুদ্ধ করবে। 4 থেকে 5 লাখ সৈন্য কোনো কাজেই আসলো না, প্রচুর সৈন্যকে হত্যা করলো চেঙ্গিস খানের বাহিনী, আর বাকিরা অনেকেই পালিয়ে চলে গেল। যাই হোক, জালালউদ্দিন মিংবার্ন যাদেরকে পেল তাদেরকে নিয়েই প্রতিরোধ গড়ে তুললো, কিন্তু আসলে টিকতে পারলো না। তিনি বেশ কিছু সৈন্য নিয়ে পালিয়ে এলেন এবং তার মা, তার স্ত্রী, এদেরকে নিয়ে তার 2 ছেলে সন্তান ছিল, তাদেরকে নিয়ে পালিয়ে এলেন। পালিয়ে এসে সম্ভবত বাগদাদের নিকটবর্তী কোনো একটা জায়গায় তিনি নতুন করে আবার সৈন্য সংগ্রহ করলেন যুদ্ধের জন্য, এবং ভালো ভালো সৈন্যই তিনি মোটামুটি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন জালালউদ্দিন মিংবার্ন। তো এই পুরো খাওয়ারিজম সাম্রাজ্য যখন কন্ট্রোলে চলে আসলো, এখানে একটা কথা বলা উচিত, সেই যে নারী অর্থাৎ জালালউদ্দিন মিংবার্নের দাদি, যার জন্য এই পুরো সাম্রাজ্য ধ্বংসের প্রান্তে চলে গেল, যার ভুল সিদ্ধান্তে, যার হিংসার বশবর্তী হয়ে এই পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে, নারীর হিংসার বশবর্তী হয়ে পুরো খাওয়ারিজম সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, সেই নারীকে চেঙ্গিস খান যে কি মারাত্মক শাস্তি দিয়েছিল সেটা তোমাদের জানা উচিত। উনি করলেন কি, সেই নারী, সে মরুভূমির মধ্যে একটা বাড়ি ছিল, প্রাসাদ ছিল, কেউ জানতো না, ওই বিপদকালীন সময় ওইখানে আশ্রয় নিত। তো সেখানে সে আশ্রয় নিল। চেঙ্গিস খান তাকে কোথাও খুঁজেই পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজির পরে জানতে পেরে যে সে ওখানে আছে। ওই প্রাসাদ ঘেরাও করলো এবং অনেক দিন প্রতিরোধ করার পর সেই প্রাসাদ জয় করলো। সেই মহিলাকে এনে চেঙ্গিস খান তার তাঁবুর সামনে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখত, খেতে দিত না। চেঙ্গিস খান মাংস খেত আর হাড্ডিটা ছুঁড়ে দিত তার দিকে। সেই পাগলিনী মহিলা, অর্থাৎ যে পাগল প্রায় অবস্থা, সে ওই হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করত, আর সাধারণ সৈন্যদের দিয়ে, একেবারে নিম্ন শ্রেণীর সৈন্যদের দিয়ে তাকে অসম্মান করাতো। যাই হোক, তো এই এরকম করুণ অবস্থায় মৃত্যুবরণ করেছে জালালউদ্দিন মিংবার্নের দাদি। তো এখানে জালালউদ্দিন মিংবার্ন যেখানে সৈন্য সংগ্রহ করলো, সেখানে চেঙ্গিস খানের সঙ্গে তার যুদ্ধ হলো। সেই যুদ্ধে চেঙ্গিস খান প্রায় মরমর অবস্থায়। জালালউদ্দিন অত্যন্ত বড় যোদ্ধা ছিলেন। চেঙ্গিস খান যেটা বলেছে ঠিকই বলেছে, যে আমার জীবনে এত বড় যোদ্ধা আমি কখনোই দেখিনি, আমার জীবনে এত বড় যোদ্ধা, এবং এত সম্মানও আমি কাউকে করি না, জালালউদ্দিনকে যে সম্মান আমি করি মনে মনে। তো যাই হোক, এই জালালউদ্দিন মিংবার্ন যখন চেঙ্গিস খানকে প্রায় মেরেই ফেলেছিল, ভাগ্যচক্রে সে বেঁচে গেছে। পরবর্তীতে আর জালালউদ্দিন মিংবার্ন তেমন বেশি সুবিধা করতে পারে নাই। তো একটা পর্যায়ে এসে তার মৃত্যু নিশ্চিত, অর্থাৎ যুদ্ধে পরাজয় নিশ্চিত হয়ে যায়। তো তার স্ত্রী, 2 সন্তান এবং তার মাকে ডাকলেন, বললেন কি যে আগামীকাল যদি আমাদের যুদ্ধে পরাজয় নিশ্চিত এক প্রকার, তাহলে তোমাদেরকে নিয়ে যাবে। আমার এই 2 সন্তানকে তারা করবে, ব্রেন ওয়াশ করবে। ওদের কিছু ছিল ব্রেন ওয়াশ করবার মতো, বাচ্চাদের ব্রেন ওয়াশ করতো, এক ধরনের ধোঁয়া ছিল, সেই ধোঁয়া দিত বা আরও অনেক কিছু করতো, ব্রেনে কাজ করতো না। পরে ওরা যা শেখাতো রোবটের মতো তাই শিখতো, স্মৃতি হারিয়ে ফেলতো তারা, অনেক কিছু খাওয়াতো, ধোয়া দিত, মানে কিছু সেই সময় কিছু সিস্টেমগুলো ছিল আর কি, স্মৃতি হারিয়ে ফেলতো। স্মৃতি হারিয়ে ফেলার পরে তার যেভাবে যা ট্রেনিং দিত সেভাবে, তো যাকে হত্যা করতে বলতো, যেহেতু রাজার ছেলে, রাজবংশ, তারা তো বড় যোদ্ধা হবেই। তো সেই হিসেবে জালালউদ্দিন মিংবার্ন অনেক বড় যোদ্ধা, তার বাচ্চাদের এটা করবেই। বাচ্চাদের বললো যে বাবা এই করবে তোমাদের সঙ্গে, আর স্ত্রীকে বলে তোমাকে নিয়ে যে জানো তো ওরা কী করতে পারে, ওরা গণধর্ষণ করে, তো এটাই হবে। মাকে বললো, মা তোমার এটা হবে, এখন বাঁচার উপায় কি, হত্যা করবে না। তো বললো যে তুমি আমাদেরকে হত্যা করো। তো বললো না, এটা না, ইসলাম একটা সিস্টেম আছে, সেটা হলো যদি কেউ পানিতে ডুবে মারা যায় তাহলে সে শহীদে মৃত্যু পায়।
তাহলে যদি তোমাদেরকে বস্তার মধ্যে ভরে পানিতে ফেলে দেওয়া হয় তাহলে তোমাদের শহীদই মৃত্যু হবে, কিন্তু আমি অপরাধী হব। তখন তারা বলল, হাসরের ময়দানে তোমাকে আমরা অপরাধ থেকে অব্যাহতি দেব, তুমি আমাদেরকে এভাবেই হত্যা করো, কিন্তু ওদের হাতে ছেড়ে দিও না। তাহলে দুই কুলে দুটো কুলি রক্ষা হলো এখানে। জালালউদ্দিন মিংবার্ন হাসরের ময়দানে অপরাধী হাত থেকে রক্ষা পেলেন, কারণ তাকে মাফ করে দিল তার স্ত্রী, সন্তান, তার মা, আর তারা শহীদই মৃত্যু পেল। সুতরাং উভয় কুল রক্ষা হলো। তো জালালউদ্দিন মিংবার্ন যেটা করলেন, তার মা, তার স্ত্রী, সন্তানদের বস্তার মধ্যে ভরলেন এবং পাহাড়ের উপর থেকে ফেলে পানিতে ফেলে পানিতে ডুবিয়ে তাদের হত্যা করলেন। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা অত্যন্ত বিরল। এমন ঘটনা পৃথিবীতে আরেকটি আছে কিনা আমার জানা নাই। জালালউদ্দিন মিংবার্ন এইভাবে রাতের মধ্যেই তার স্ত্রী, সন্তান, মা এদেরকে এইভাবে পানিতে ডুবিয়ে শহীদ করে দিলেন। যাই হোক, তো পরের দিন জালালউদ্দিন মিংবার্ন যখন যুদ্ধে প্রায় পরাজিত, তিনি জানতেন যে এই পরাজয় ছিল নিশ্চিত। তো উনি করলেন কি, তার ঘোড়াকে নিয়ে পাহাড়ের উপর উঠে গেলেন। চেঙ্গিস খান তাকিয়ে তাকে দেখতে লাগলো, করে কি, এটা পাগল নাকি? পাহাড়ের উপরে ওটা বাঁচতে পারবে? পাশে ছিল নদী, স্রোতস্বিনী, খরস্রোতা নদী। তার ঘোড়া, জালালউদ্দিন মিংবার্নের ঘোড়া, জালালউদ্দিনকে এত ভালোবাসত, অন্য কোনো ঘোড়া হলে ফেলে দিত, অত উপরে সে উঠবে না। শুধু উপরে ওঠা তো দূরের কথা, সেই অত উপর থেকে ঘোড়াকে নিয়ে ঘোড়া সহ সে পানিতে লাফ দিল। তার ঘোড়া তাকে কতটা ভালোবাসতো যে সেই ঘোড়া সহ সে পানিতে লাফিয়ে পড়ল। যাই হোক, জালালউদ্দিন মিংবার্ন ওই পানিতে পড়ার পর মরে নাই এবং সে সাঁতরে ঘোড়া সহ ওই পারে ওঠে। কিন্তু পরবর্তী পর্যায়ে সে আর কোনো দিনও সৈন্য সংগ্রহ করে চেঙ্গিস খানের মোকাবেলা করতে পারে নাই। তো জালালউদ্দিন মিংবার্ন একদিন ইরানের কোনো একটা জায়গায়, কোনো একটা রাতে একখান থেকে আরেকখানে যাচ্ছিল, কিছু ডাকাত হাতে তিনি পড়েন। তারা তাকে চিনতে পারেনি, এমন বেশভূষায় ছিলেন, কারণ চেঙ্গিস খানের সৈন্যরা বহু জায়গায় ছড়ানো ছিল, জানতে পারলে তাকে হত্যা করবে। তো এই ডাকাতরা তাকে চিনতে পারেনি, চিনতে না পেরেই মোটামুটি হাতাহাতি ধস্তাধস্তির এক পর্যায়ে তারা তাকে হত্যা করে। জালালউদ্দিন মিংবার্ন শহীদ হয়ে যায়। জালালউদ্দিন মিংবার্ন এখনও ইরানের পথে প্রান্তে বিভিন্ন জায়গায় তার বড় করে ভাস্কর্য তৈরি করা রয়েছে। তো ইরান সহ আশেপাশের অঞ্চলগুলোতে জালালউদ্দিন মিংবার্ন ন্যাশনাল হিরো। এবার মূল কথায় ফিরে আসি। জালালউদ্দিন মিংবার্নের এই কাহিনী যদি না বলতাম হয়তো কোনো দিন জানতেও পারতে না তোমরা যে পৃথিবীর ইতিহাসে জালালউদ্দিন মিংবার্ন নামে এত বড় একজন বীর ছিল। আমাদের উচিত জালালউদ্দিন মিংবার্নের জন্য দোয়া করা, হে আল্লাহ আপনি তারপর রহমত ও বরকত নাজিল করেন, তার পরিবারের উপর রহমত ও বরকত নাজিল করেন, হাসরের ময়দানে তার এবং তার পরিবারবর্গের দোষ ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। তো যাই হোক, চেঙ্গিস খান এরপর আর যেহেতু সব শেষ হয়ে গেল, জালালউদ্দিন মিংবার্ন শেষ, অর্থাৎ খাওয়ারিজম সাম্রাজ্যের আর প্রতিরোধ করবার কেউ থাকলো না। এদিকে চীন, এদিকে বিশাল খাওয়ারিজম সাম্রাজ্য। তখন চেঙ্গিস খান ছিল সারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্রাট, এত বিশাল সম্পদের অধিকারী, এত বিশাল জায়গার অধিকারী আর কেউ ছিল না। তো স্বাভাবিকভাবেই সে তো আর কাউকে গোনে না। এরপর চেঙ্গিস খান বেশি দিন আর বাঁচে নাই, অল্প দিনের ভিতরে চেঙ্গিস খান মারা যায়। তো উনি যেটা করলেন, মারা যাবার আগে বড় ছেলে অর্থাৎ বারকে খান এবং বাটু খানের বাবা, তার বড় ছেলে, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, তো যাই হোক, তার সঙ্গে খাওয়ারিজম সাম্রাজ্যের শাহজাদি অর্থাৎ জালালউদ্দিন মিংবার্নের বোনকে বিবাহ দেয়। এটা বোন আপন বোন ছিল না সৎ বোন ছিল তা ঠিক জানা যায়নি,
এবং তার অন্য আরও ছেলে তাদেরকেও এই উন্নত মানের এই মুসলিম নারীদের সঙ্গে বিবাহ দেয়। চেঙ্গিস খান এটা বুঝেছিল যে আমার এই বর্বর এই সন্তানেরা এত বর্বর, এরা 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 নারী আর অর্থ ছাড়া কিছুই বোঝে না, কোনো শিক্ষা এদের মধ্যে নাই। তো এদের জীবনকে যদি সুশৃঙ্খল করতে হয়, জীবনে যদি শিক্ষা আনতে হয়, ভালো কিছু আনতে হয়, তাহলে এই নারীদের স্পর্শ দরকার। তো ঠিক তাই হলো, সেই নারীদের অধীনে এদের জীবনে গতি ফিরল, এদের অনেক কিছু পরিবর্তন হলো। এবং সবচেয়ে বড় যে ঘটনা ঘটল, বড় ছেলের যে স্ত্রী যে ছিল সে তো মুসলিম নারী ছিল, তার 2 সন্তান ছিল, বাটু খান এবং বারকে খান। এই বারকে খান মুসলিম হয়ে গেল, মায়ের ধর্ম নিল। এই বারকে খান ছিল পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, এক যুগান্তকারী ব্যক্তির নাম বারকে খান। তো চেঙ্গিস খানের মৃত্যুর পর বারকে খান কী করলো, বা চেঙ্গিস খানের মৃত্যুর পর বাগদাদ কীভাবে ধ্বংস হলো, হালাকু খান কীভাবে বাগদাদ ধ্বংস করলেন, তারপর ইসলামের অন্যান্য ধ্বংস কীভাবে হলো, মঙ্গলদের ধ্বংস কীভাবে হলো, এই বিষয় নিয়ে এই পরবর্তী পর্বে অর্থাৎ 13তম পর্বে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত বিদায়। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থেকো, আমি যেন ভালো থাকি সেই দোয়া করো। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।